একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস জাতিসংঘে গিয়েছে এবং সেখান থেকে সে আর ফেরত আসতে পারবে না বা তাকে ফেরত আসতে দেওয়া হবে না। আর এরই মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে আবারও সরকারের ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে। এই নিউজটা কিন্তু মোটামুটি আপনারা সকলেই অনেকেই এই গুঞ্জনটা শুনতে পাচ্ছেন ইদানিং। এরই মধ্যে শেখ হাসিনার ছেলে জয় তিনি বলছে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তার মানে তার ভাষ্য অনুযায়ী, অর্থাৎ শেখ হাসিনার ছেলে জয়ের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা তার শাস্তি মাথা পেতে নেবেন এবং বাংলাদেশে আসবেন। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতেই পেরেছেন। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল যদি নতুন হন ফলো করে দিন প্রতিনিয়ত সকল প্রকার আপডেট নিউজগুলো পেতে। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে জয় বলেছেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব অজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন। বুধবার 25শে সেপ্টেম্বর তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। শেখ হাসিনার ছেলে জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান শেখ হাসিনার ছেলে জয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন অসম্ভব, এটা তিনি বুঝাইতে চেয়েছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জানানো হয়েছে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আগস্টে 2024 সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ব্যবস্থা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd প্রকাশ করা হয়েছে। তথ্য সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23শে সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই সংশোধন পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জেনেছেন, শুনেছেন এবং বুঝেছেন।
তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ এবং গরম খবরগুলো পেতে আমাদের এই নাসির অফিসিয়াল পেজটি ফলো করে দিন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশে এখন একটা জিনিসই রাজনৈতিক দলগুলো জানতে চায়, সেটা হলো কবে হবে আগামী নির্বাচন। এদিকে কিন্তু ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে গিয়েছে, আবার এদিকে এর ফাঁকেই কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছে যে 1 থেকে 18 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। এদিকে নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে সেটা কিন্তু জানিয়েছেন ডক্টর ইউনূস সেখানে গিয়েই। তো এটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে। তো সবাইকে বলবো বিস্তারিত শেয়ার করবেন আজকের এই ভিডিওটি, এবং আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। কবে নাগাদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তা খোলাসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐক্যমত্য পৌঁছাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার 24শে সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভারের সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর ইউনূস। IMF-এর প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার 6টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের কাজ হলো নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং তা অবহিত করা। তিনি বলেন, কমিশনে দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। যখন সবাই এসব সংস্কার নিয়ে ঐক্যমত্য পৌঁছাবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহযোগিতার পরিমাণ বৃদ্ধি করাও ইঙ্গিত দিয়েছেন। ক্রিস্টিনা জর্জিয়েভা জানান, ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে IMF-এর পরিচালনা পর্ষদ বৈঠকে বসবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কবে নাগাদ নির্বাচন হতে পারে, যেটা কিন্তু জানিয়েছে ডক্টর ইউনূস। তো নিউজটি শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল, এই পেজটি এখনও যারা ফলো করেননি, আপনারা সকলেই জানেন আমরা প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট ভাইরাল নিউজগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। তো আশা করি আপনারা এই পেজটি ফলো দিয়ে দিবেন, নাসির অফিসিয়াল এই পেজটা। আর যারা দিয়েছেন তাদের ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আজকের মতো ছিল পর্যন্তই। আল্লাহ হাফিজ। পাশে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, তাই না? একটা হলো বাইডেন এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার মেয়ে পুতুল, এবং বর্তমানের একটা ছবি ভাইরাল, সেটা হলো বাইডেন এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেকালের একটা সেলফি আর একালের একটা সেলফি। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মধ্যে আপনারা একটা বিষয় আপনারা জানতে পারবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে তিনি আমেরিকা গিয়েছে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য, এবং সেখানে বাইডেনের সাথে দ্বিপক্ষিক একটা বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে বাইডেনের জন্য কি উপহার নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই উপহারটা কী ছিল এবং তার হাতে তুলে দিল, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। চলুন আর কথা বাড়াবো না, একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। যাবার আগে সবাইকে বলবো নাসির অফিসিয়াল এই পেজটা একটু আপনারা ফলো করবেন দয়া করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে অনেক দামি কোনো উপহার দিয়েছে। এই ভাই, উপহার দামি হতে হয় না, উপহার সামান্য কিছু একটা উপহার। আপনারা ভালো করে বুঝেছেন যে দেওয়ালে যে
ছবি আঁকিয়েছিল আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা শেখ হাসিনা পতনের পরে, সেই একটা চিত্র তাকে উপহার দিয়েছে, অর্থাৎ জো বাইডেনকে উপহার দিয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর সকালে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকের পর বাইডেনের হাতে এই উপহার তুলে দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বৈঠকে অধ্যাপক ডক্টর ইউনূস বিগত সরকারের আমলের সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সহযোগিতা করা উচিত। এটা কিন্তু একটা সুসংবাদ মনে করতে পারেন আপনারা। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এরপরে বাংলাদেশ শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াস্ট শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসকে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ ৭৯তম অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সফর করেছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সাবেক টুইটার শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুলেইন লুইস এক বার্তায় বলেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা জানলেন শুনলেন। আসলে সেখানে জো বাইডেন কি উপহার দিয়েছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেটা কিন্তু জানতে পারলেন। একটা দেওয়াল চিত্র উপহার দিয়েছে এবং শেখ হাসিনার আমলে কি ঘটে বেরিয়েছে এবং শিক্ষার্থীরা যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে সব কিছু কিন্তু খুলে বলেছে। এবং জো বাইডেন একটা কথা বলেছে, সেটা হলো যে বাংলাদেশের শিক্ষার্থীরা যদি তাদের জীবন দিয়ে তাদের শ্রম দিয়ে তাদের কষ্ট করে যদি এভাবে দেশটাকে নতুন করে স্বাধীন করতে পারে তাহলে তাদের পিছনে আমরা আছি এবং যা সাহায্য দরকার সেই সাহায্য আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা বাইডেন তাদের করবে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে এবং সবাই শেয়ার করে দিবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের বাংলাদেশের একজন সৈনিক লেফটেন্যান্ট তানজিম সরোয়ার, তিনি কিন্তু ডাকাতের হাতে খুন হয়েছে। এই বিষয়টা আমার বিশ্বাস আপনারা জানেন না এমন কেউ হয়তো নেই, আবার অনেকেই হয়তো জানতে নাও পারেন। অবশেষে তাকে দেশপ্রেমিক সৈনিক হিসেবে আখ্যা দিয়ে এবং কঠিন কিছু কথা বলেছেন আমাদের বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তাকে তো খুব ভালো করে আপনারা চেনেন। কি বলেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তবে সর্বপ্রথম ভিডিওটি শুরু করার আগেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশের সৈনিক তানজিম সরোয়ার ভাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যেন দেশের জন্য শহীদ হিসাবে তাকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। কক্সবাজারের চকরিয়া উপজেলার জুলাহাজরা এলাকায় অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহত হয়েছেন। নিহত তানজিম ৩৯ এসটি ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। তিনি লিখছেন, লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন, তোমাকে স্যালুট বাবা। দেশের জন্য প্রাণ দিতেই সৈনিক জীবন। প্রমাণ করেছো তুমি দেশপ্রেমিক এবং তুমি দেশের একজন দেশপ্রেমিক সৈনিক। আসিফ আকবর আরও লিখেছেন, একজন দেশপ্রেমিক সৈনিককে হত্যা করার মতো সাহস কোথা থেকে পায় দুর্বৃত্তরা? এখন প্রমাণ করতে হবে
আমাদের দেশপ্রেম রক্ষাকারী বাহিনীকে পুরো দেশ থেকে এদের উৎখাত করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী আর ছাত্র জনতা মিলে সারা দেশ থেকে এদের খুঁজে বের করে শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। এটাই হোক শপথ, হলে এবার নইলে নেভার। লে তানজিম, তোমার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তোমার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন, আমিন। এদিকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের হত্যা নিয়ে আইএসপিআর জানায়, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর একটি যৌথ দল এবং অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার রাত 12:30টার দিকে মেজর উজ্জ্বলের নেতৃত্বে লেফটেন্যান্ট তানজিম, 2 জন জুনিয়র কমিশনড অফিসার ও 24 জন সৈনিক সহ যৌথ বাহিনী একটি বাড়ি ঘিরে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। অভিযানের সময় লেফটেন্যান্ট তানজিম 2 জনের মুখোমুখি হন। সে সময় একজন তানজিমের গলায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চকরিয়া খ্রিস্টান হাসপাতাল ও পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ হস্তান্তর করা হয়। সিএমএইচের কর্মরত চিকিৎসক ভোর 4:50 তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা বলবো, তাকে হত্যার পিছনে যারা দায়ী রয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে এবং আরও যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, যারা দায়ী, অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। কারণ আমাদের বাংলাদেশের একটা সৈনিক পৃথিবী থেকে চলে যাওয়া কি মনে করছেন? আমাদের বাংলাদেশের একটা সৈনিক চলে যাওয়া মানে বাংলাদেশটা একটু দুর্বল হয়ে যাওয়া। একটা ঘরের মধ্যে অনেকগুলো খুঁটি থাকে, সেই ঘরটাকে শক্ত করে ধরে রাখার জন্য একটা খুঁটি যখন ওই ঘরের ভেঙে যায়, তখন ওই ঘরের একটা সাইড দুর্বল হয়ে যায়। আমরা মনে করি যে আমাদের দেশ থেকে একটা সৈনিক ঝরে যাওয়া মানে আমাদের দেশটা একটু দুর্বল হয়ে যাওয়া। তাই অবশ্যই আমাদের দেশের সৈনিক দরকার, কারণ আমাদের দেশের সৈনিকের জন্যই কিন্তু আমরা দেশটা ভালোভাবে চলতে পারি, ফিরতে পারি। তো এই সৈনিককে যেহেতু হত্যা করা হয়েছে, অবশ্যই আমরা তার কঠোর বিচার চাই। আর আল্লাহ তাআলা যেন আমাদের এই সৈনিক ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।